সুনন্দিনীর আড্ডায় আজকে যার সাথে আমার আলাপচারিতা তাকে মা সরস্বতীর প্রতিমূর্তি বললে কিছু ভুল বলা হবে না। তার সাজ গোজ চাল চলনে যে স্থিতদি ছাপ তিনি রেখেছেন তাকে সত্যি ঈশ্বরের সঙ্গে একাত্ম করে দিয়েছে। তার রুচিবোধ, তার শালীনতা, তার কথা বলার ধরন সবকিছুই অন্যদের থেকে একটু আলাদা। তিনি নৃত্যশিল্পী, কিন্তু তিনি জীবনে বাঁচেন এক আদর্শবোধের দ্বারা। সেই আদর্শ থেকে তাকে কখনো টলানো যায় না। সেই সব জীবনের নানা ওঠা পড়া আলাপচারিতায় উঠে এসেছে। নৃত্যশিল্পী মধুবনী চট্টোপাধ্যায় আজকে আমার সুনন্দিনীর আড্ডার অতিথি। নমস্কার। সুনন্দিনীর আড্ডায় আজকে আমার অতিথি নৃত্যশিল্পী মধুবনী চট্টোপাধ্যায়। আমরা আজকের আলোচনায় জেনে নেব মধুবনীদির জীবনের নানা ওঠাপড়ার গল্প। মধুবনীদি, অনেক দিন পর সামনাসামনি মুখোমুখি বসে কথা বলছি। প্রথমেই বলো, দুর্গাপুজো গেল, এই কালী পুজো সব শেষ হলো, কেমন কাটালে? অসম্ভব ভালো, কারণ দুর্গাপুজো যেহেতু বাড়িতে পুজো হয়, বাড়ির পুজো মানে একটা বিরাট আয়োজন, তার অন্য রকমের ভালো লাগা। তাছাড়াও পুজো মানে ওই উৎসব, এত মানুষকে মানে নিয়ে এত একটা পজিটিভ একটা বাতাবরণ, ফলে ভালো না থেকে তো কোনো উপায় নেই। আচ্ছা, নিজে হাতে তো তুমি পুজোর সব কাজকর্ম করো, আমি যেটা জানি এবং শুনেছি। তো এটা কি তোমার পারিবারিক সূত্রে পাওয়া, না নিজেই নিজের পুজোর কাজ ভালোবেসে এতটা ইনভলভ হও পুজোতে? পারিবারিক সূত্রে মানে আমাদের যে পুজোটা, এটা খুব প্রাচীন পুজো, কিন্তু সেটা আমাদের দেশের বাড়িতে হতো। আচ্ছা, এখন ওটা আবার নতুন করে রিভাইভ করা হলো। প্রায় 100 বছর বন্ধ ছিল পুজোটা। আচ্ছা, সে কারণে এমন নয় যে আমি ছোট থেকে পুজোর কাজ করা দেখে বড় হয়েছি, কিন্তু হয় না, একটা ভেতরে থাকে, পুরো জিনিসে সবাইকারই থাকে, এটা আমার বলে না, একটা ভালো লাগা, ভালোবাসা। আর আমি যত না কাজ করি, আমার যারা জাহ্নবীর যে সদস্যরা আছে, ছাত্রীরা, তারা আরো অনেক বেশি এ বিষয়ে পারদর্শী। ফলে আমার ওভারঅল একটা দেখাশোনার ব্যাপার থাকে, কিন্তু কাজটা মেইনলি ওরা করে। ওরা 10-12 জন আছে যারা অপ্রতিরোধ্য, এবং প্রত্যেকেই মহিলা, এবং এই পুজোটা সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। হ্যাঁ, আর পুজো করেন তারাও মহিলা। শুভমস্তু ডক্টর নন্দিনী ভৌমিক, ওনারই টিমে 4 জন পুজো করেন, এবং অনবদ্য সুন্দর একটা পুজো। মানে ওদের তো একটা আলাদা, মানে পুজো করার ধরন এবং সবকিছুই একটু আলাদা। আলাদা ঠিক বলবো না, কি জানো, মানে মুশকিলটা হচ্ছে এতকাল ধরে আমি যেটা ছোটবেলা থেকে, আমি আমার ছোটবেলার যে পাড়া লেক গার্ডেন্স, সেই পুজোর সাথে যুক্ত থেকেছি চিরকাল, মানে অনেকগুলো বছর বড় হওয়া অবধি। তো এমনিতেও দেখেছি পুজোয় যে মন্ত্র, মানে আমাদের কি হয়, দুর্গাপুজো মানে একটা ভীতিপ্রদ ব্যাপার, দেবী কিছু হলেই তিনি রুষ্ট হবেন, কারণ এত। কিন্তু এনাদের পুজোতে এনাদের মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে, তার ব্যাখ্যা থেকে শুরু করে, সমস্তটা এত প্রাঞ্জল, এত সুন্দর, যে এই প্রথম দুর্গাপুজোর আসল ব্যাখ্যাটা আমরা বুঝলাম, এতকাল যেটা ধরা যায়নি। হ্যাঁ, এতকাল একজন শক্তিময়ী, এক ভীষণ মানে রৌদ্র স্বভাবা দেবীর পুজো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখন বুঝি যে এটা সম্পূর্ণভাবে প্রকৃতির পুজো। তো সেই প্রকৃতির পুজো যখন মায়েরা করেন, সেটার একটা অন্যরকম, কারণ তারা তো প্রকৃতির অংশ, সেটা একটা অন্য রকমের সৌন্দর্য আছে। একদমই তাই, মানে নারী শক্তি, স্বয়ং নারী শক্তির হাত দিয়ে পূজিত হচ্ছেন, সেটার একটা আলাদা ব্যাপার তো থাকবে। এমনিতে তোমার পরিবার যদি ধরা যায়, তাহলে বাবা বিজ্ঞাপন জগতের সাথে ছিলেন বহুদিন এবং একজন বিখ্যাত মানুষ। মা কি সংসারী ছিলেন, মানে চাকরি করতেন, নাকি মা মানে ঘরোয়া সংসারী? আচ্ছা, বাবা মা দুজনেই গভর্নমেন্ট আর্ট কলেজে। বাবা বিজ্ঞাপন জগতে, মা আর্টিস্ট ইন রিয়েল সেন্স।
এবং মার বিরাট স্কুল ছিল। মা মডার্ন হাই স্কুলে অনেক বছর আঁকা শিখিয়েছেন, নবনালন্দায় শিখিয়েছেন, তারপরে বিড়লা একাডেমিতে প্রচুর বছর কাজ করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমার বেড়ে ওঠার সাথে সাথে মা আর কি পুরোটাই স্যাক্রিফাইস করলেন, কারণ আমার পড়াশুনোটা যেহেতু একটু অন্যভাবে হয়, এই জগতে, নৃত্য জগতে আমার শিক্ষা ইত্যাদি ইত্যাদি, যে কারণে মা সবটা ছেড়ে আমার সাথে জুড়ে গেলেন। কিন্তু মাও মানে একেবারে আপাদমস্তক শিল্পী। বাহ, এই যে তোমার নাচের জগতে আসা, এটা কি পূর্ব নির্ধারিত কোনো মানে পারিবারিক নিয়মে এসেছো, নাকি তোমার পরিবারে কেউ শিল্পী ছিল? মানে মা তো আর্টের জগতে, নাচও একটা আর্টেরই দ্বারা, তুমি কিভাবে নাচের জগতে এলে? আমি যে পরিবারের মেয়ে, আমার বাবার দিকের, তারা সব এক একটা ক্ষেত্রে অত্যন্ত দিকপাল মানুষ। আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম ডক্টর, তারপরে সায়েন্টিস্ট, তারপরে প্রফেসর্স বড় বড় এরা। সেক্ষেত্রে এইখানে শিল্প চর্চায় প্রথম বাবাই যান। আমার মায়ের দিকটা খুব ইলাস্ট্রিয়াস একটা ফ্যামিলি। আমার দাদু রাধাপ্রসাদ গুপ্ত, খুব বিখ্যাত, উনি ইতিহাসবিদ এবং কলকাতার বিশেষজ্ঞ ছিলেন। ওনার মানে ওনাকে সহজভাবে এখন বসে ব্যাখ্যা করলে আপনারা নিশ্চয়ই ফেলুদাতে সিধু জাটা চরিত্রটা, আচ্ছা, তো সত্যজিৎ রায় উনি ছিলেন একেবারে মানে বুজম ফ্রেন্ড। তো সত্যজিৎ রায় সিধু জাটাটা আমার দাদুকে নিয়ে তৈরি করেছিলেন, কারণ উনি ছিলেন চলমান ডিকশনারি বলা যায়। আচ্ছা, এবং এই ব্যাপারটা এই দুটো পরিবারের মধ্যে ভীষণ রকম ছিল। কিন্তু আমার নাচের ব্যাপারটা সম্পূর্ণ এসেছে আমার দিদা। আমার দিদা খুব আলোকপ্রাপ্ত, ওই পরিবারের মেয়ে, তারা সেই সময় ঘোড়ায় চড়তেন, ব্যাডমিন্টন খেলতেন, মানে ভীষণ অগ্রগণ্যা। তো আমার যখন 4 বছর বয়স, দিদা আমাকে প্রথম হাত ধরে নাচের জগতে নিয়ে যান, প্রথম গুরুর কাছে। কেন আমি জানি না, মানে ওই বয়সে তো বাচ্চারা বোঝে না, তাদের বাবা মা বা তাদের ইচ্ছা পূরণের একটা ব্যাপার থাকে। এক্ষেত্রে দিদা আমাকে প্রথম এই জগতে নিয়ে এসেছিলেন এবং মানে আমার সারা জীবনের যে একাত্ম বন্ধু, তার সাথেই আলাপ করিয়েছিলেন এই নাচ। তো এটা সম্পূর্ণ দিদার হাত ধরেই শুরু হয়। 4 বছর বয়স। তার মানে তুমি একেবারেই মানে সেইভাবে কোনো নির্ধারিত ছিল না, কিন্তু নাচের সাথে যুক্ত হয়ে গেছে। নাচ আর তুমি এই দুটোকে তো কখনো আলাদা করা যায় না, মানে নাচকে ছাড়া আমরা তোমাকে ভাবিনি কখনো, বা তুমিও নিজেকে ভাবনি। আর কি আছে যেটা তুমি ভীষণ ভালোবাসো, করতে চাও নাচ ছাড়া? নাচের হাত ধরে এক তো আছে আমার ছবি আঁকা। আমি ছবি আঁকাটা মজার বিষয় আছে, আমি কোনোদিনও শিখিনি, কারণ ছোটবেলায় দুরন্ত বাচ্চা, তাকে মা কোনোদিন ধরে বসে ছবি আঁকাতে পারেননি, আর চাননি ওরকম ভাবে শেখাতে। তো ছবিটা আমার সম্পূর্ণ এসেছে নাচ থেকে। আর যেটা আমার অসম্ভব ভালোবাসা, সেটা হচ্ছে লেখা। আমি এখন নিয়মিত লিখি, আমার 5টা বই বেরিয়েও গেছে, এবং লেখাটা আমার কাছে একটা ভীষণ ভীষণ, আমি বলবো আমার ওটা এখন একটা প্রফেশনই দাঁড়িয়েছে, এবং এটা আমার অসম্ভব ভালোবাসার একটা জায়গা। লেখা। ভরতনাট্যম, তুমি মূলত ভরতনাট্যমের শিল্পী হিসেবে আমরা তোমাকে জানি, কিন্তু তোমার নাচে শুধু ভরতনাট্যম নয়, তুমি নানান বিষয় নিয়ে নানান আধুনিক ভাবে কাজ করেছো। এই যে কাজ করার উৎসাহটা কোথা থেকে পেয়েছো? ভরতনাট্যম একটা ফর্ম, একটা ভাষা। সেই ভাষাটাকে আমি আমার মতন করে আমার ভাবনায় প্রয়োগ করার একটা মানে সেই ইচ্ছেটা চিরকালে ছিল। কারণ একদিক দিয়ে দেখতে গেলে ভরতনাট্যম যেহেতু সাউথের নাচ, সেহেতু তার সাহিত্যটা তো একটা বিরাট একটা তার ভূমিকা থাকে নৃত্যের ক্ষেত্রে। কিন্তু যখন তামিল বা তেলুগু বা এই ধরনের ভাষা আমাদের বাঙালিদের পক্ষে বোঝা খুব ডিফিকাল্ট, মানে ওটাতে এটা তো একটা কমিউনিকেশনের জায়গা তৈরি করে। সেখানে আমার বারবার মনে হয়েছে যে যদি সেখানে
বাংলা ভাষাটাকে নিয়ে আসা যায়, বা সংস্কৃত তো আছে, এটা তো একটা বিরাট অংশ, তাহলে না অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এটা হচ্ছে নৃত্যের একটা মাধ্যম, যার মধ্যে দিয়ে আমি প্রয়োজনে রবীন্দ্রনাথকে নিয়ে আসতে পারি, প্রয়োজনে আমি অন্য ধরনের ভাবনাকে নিয়ে আসতে পারি, এবং এমনকি আমার নিজস্ব স্ক্রিপ্টের ওপরেও কাজ করার একটা জায়গা থাকে। আর এটাও ঠিক যে সময়ের সাথে সাথে সেই যে 300 বছর আগেকার যে রিজিড যে ফর্মগুলো, সেগুলো ভাঙবে, খুব স্বাভাবিকভাবে সেগুলো পাল্টাবে, কারণ জগৎ পাল্টাচ্ছে, মানুষের রুচি পাল্টাচ্ছে, ধৈর্য কমছে। এখন আমাদের ওই সবটা তো একটা ছোট্ট ইয়েতে বন্দি হয়ে গেছে, একটা মেশিনে। তো আগে মঞ্চে বসে যেমন সারা রাত ধরে মানুষ অনুষ্ঠান দেখতেন, এখন সেই ধৈর্যটা তারা রাখতে পারেন, যে কারণে সেই মতন করে নতুন করে সবটাকে গড়তে হবে। তো এখানে এমন নৃত্যশিল্পের এমন অনেক দিক আছে, বা এমন অনেক শিল্পী আছেন যারা সে ক্ষেত্রটা থেকে বেরোতে রাজি হন না, তারা ওইটার মধ্যেই থাকতে চান। কিন্তু আমার ক্ষেত্রে সবসময় মনে হয়েছে যে শিল্প এমন একটা জিনিস যেখানে কোনো প্রাচীর থাকে না, বা যেখানে কোনো বেড়া থাকে না, সেটা একটা উদার একটা প্রান্তরের মতন, যেটাকে এক্সপ্লোর করা যায়। অবশ্যই তার সৌন্দর্যকে মাথায় রেখে, অবশ্যই তার আসল যে জায়গাটা, সেই জায়গাটাকে, সেই রুটটাকে, সেই শিকড়টাকে মান দিয়ে, কিন্তু নতুন নতুন দিককে আবিষ্কার করার একটা নেশা থাকে। সেইটা না করলে বোধহয় জীবনের অনেক কিছু, এটা শুধু দর্শকের জন্য না, এটা নিজের জন্য। কারণ প্রথম আমরা শিল্প চর্চা করি, শিল্পীরা, আমি নিজেকে ওই অর্থে শিল্পী মনে করি না, এটা সম্পূর্ণ একটা শিল্প মাধ্যমের, আমি একজন সেবিকা ছাড়া কিছু নই। কিন্তু আমাদের প্রথম প্রাপ্তি হচ্ছে নিজেদের স্যাটিসফ্যাকশন, নিজের ভালো লাগা, সেলফ স্যাটিসফ্যাকশন। এবং তারপরে আমার সেই ভালো লাগাটাই আমার দর্শকদের কাছে এটা যাবে। ওইভাবে সম্পর্কটা তৈরি হয় দর্শক এবং শিল্পীর মধ্যে। তো সেই জায়গাটা আমার মনে হয়েছে যে সেখানে আমার রিজিড থাকার কোনো মানে হয় না। এবং ওই যে বললাম না, ওই ঘরানা বলে যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে একটা নদী স্রোতকে তো তুমি কখনো ওরম ভাবে বেড়া দিয়ে মারতে পারবে না, ভাসিয়ে নিয়ে চলে যাবে। ভাগ করা যায়, একটা দিঘিকে বরঞ্চ ভাগ করে ইয়ে করা যায় তার মাঝখানে। ঘরানাটা হচ্ছে আমার কাছে ওই দিঘির মতন, যার গতি নেই, একটা জায়গায় আটকে আছে, কিন্তু শিল্প হচ্ছে নদী স্রোতের মতো। আমি তাকেই বেশি বিশ্বাস করি। তো যে কারণে সেখানে আমি শুধু এটাই করব বলে বসে থাকাটা, অন্তত আমি সেটাতে বিশ্বাসী না। রবীন্দ্রনাথকে নিয়ে তুমি অনেক কাজ করেছো, তার মধ্যে যদি তোমার নাচ দেখার মধ্যে প্রথম আমার মনে পড়ছে যেটা রক্তকরবীর কথা। রক্তকরবীর নন্দিনীর যে চরিত্রটা তুমি করেছিলে, নন্দিনী বরাবরই প্রতিবাদী একজন নারী, যে তার নিজের মতটা সমাজের সামনে তুলে ধরেছিল। তো এই চরিত্রটা করতে গিয়ে কি কখনো মধুবনী আর নন্দিনী এক হয়ে গেছে? মধুবনীকে কি আমরা প্রতিবাদী হিসাবে দেখতে পারি, সেই জায়গায় বলতে পারি যে আসলে প্রতিবাদটা না সবসময় যে খুব উচ্চকিত হয় এমন নয়, অনেক নিঃশব্দ প্রতিবাদ বা নিঃশব্দের বিদ্রোহ আছে। এবং আমার নিজের জীবনের ক্ষেত্রেও আমার যেখানে মনে হয়েছে যে একটা সহজ জীবনকে কঠিন করে তোলা হচ্ছে, বা সম্মানের কোথাও হানি হচ্ছে, বা আমাকে গ্রহণ করার জায়গায় আমাকে নিজেকে পাল্টে কোনো একজন দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির মানে পছন্দ অনুযায়ী নিজেকে তুলে ধরার একটা প্রয়াসের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমার ঘোর আপত্তি আছে। এবং যে অধিকার আমাকে চেয়ে পেতে হবে, সে অধিকার আমি চাই না কখনো। তাকে আমি বরং সেখানে ছেড়ে বেরিয়ে যেতে বেশি পছন্দ করি। কারণ যেটা আমার প্রাপ্ত অধিকার, সে অধিকারের জন্য লড়াই করাটা ভীষণ গ্লানির বলে মনে হয়েছে চিরকাল, যে কারণে অনেক বড় অধিকারও আমি খুব সহজে ছেড়ে বেরিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নন্দিনীকে আমি করেছিলাম, তখনও
এতটা পরিণত ছিলাম না। বিগত বেশ কিছু বছরে জীবন আমাকে আরো অনেক বেশি পরিণত করেছে, কারণ জীবনকে আমি আরো অন্যভাবে দেখেছি। যা কিছুকে খুব সহজ মনে হয়েছিল তাকে পরবর্তী ক্ষেত্রে অন্যভাবে দেখেছি বা তার অন্য পরিচয় পেয়েছি। যা কিছু আপন বলে মনে হয়েছিল পরে বুঝেছি যে সেটা অনেক দূরের থেকেও দূরে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি জীবনটাকে অন্যভাবে দেখি ঠিকই। যখন রক্তকরবী করেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে, তখনও এতটা ম্যাচিওরিটি আমার আসেনি, কারণ আমি যেভাবে পড়াশুনো করে, আমার পড়াশোনাটা যেরকম প্রপার স্কুলিং ওরকম ছিল না, সেটা একটা অন্য ধরনের পড়াশোনা, যেটা বাস্তব জগতের দাঁত নোখ সম্পর্কে আমাকে কোনোভাবে আমি অবগত ছিলাম না। আমি জানতাম না যে জগতের মধ্যে এত ধরনের কমপ্লিকেশনস, এত ধরনের কি বলবো দ্বিচারিতা আছে, এত ধরনের মুখোশ আছে, মুখোশ ভর্তি আমাদের এই জগৎ। এখন যেগুলো সময়ের সাথে সাথে জেনেছি, রক্তকরবের নন্দিনীর যে চরিত্রটা, নন্দিনী হচ্ছে আলোর মতো, আলো সে। এবং এই যে একটা স্ট্যাগনেন্ট সিভিলাইজেশন, যেটা রাজা যাকে রিপ্রেজেন্ট করছেন, তিনি হচ্ছেন একটা অসম্ভব দম্ভ, লোভ, লালসা এবং একটা জাগতিক বৈভবের একটা প্রতিমূর্তি। এবং যখনই জাগতিক বৈভবে কেউ আটকে যায়, সেই জাগতিক ওই বৈভবের ভারে সে স্ট্যাগনেন্ট হয়ে যায়, সে আর এগোতে পারে না। আমাদের এই সভ্যতায় যেমন আমরা আটকে গেছি, আমরা কিন্তু আর কোথাও এগোতে পারছি না, এরপরে হচ্ছে ধ্বংস। একদম সেই জায়গায় দাঁড়িয়ে নন্দিনী হলো প্রকৃতি স্বরূপা, এবং প্রকৃতি কিন্তু যেখানে অনাচার হয় সেখানে প্রকৃতি স্বরূপ তার মতো করে। আমরা দেখেছি প্রকৃতির সন্তানদের যখন হত্যা করা হয় সেখানে কিন্তু একটা সাংঘাতিক ধ্বংস নেমে আসে, আমরা চোখের সামনে দেখেছি। এবং প্রকৃতির বিদ্রোহ হলো নৈঃশব্দের বিদ্রোহ, সেটা যখন সামনে আসে তখন সেটা সচকিত, তখন সেটা তাদের সমস্ত কিছু ভেসে ভেঙে গুঁড়িয়ে চলে যায়। আমরা চোখের সামনে দেখছি, আমরা পাহাড়ে যা দেখছি, আমরা সমতলে যা দেখছি। তো ফলে রক্তকরবী নন্দিনী হলো এমন এক সত্তা যে যুগে যুগে জন্ম নিয়েছে, নানান নামে সে এসেছে এই জগতে। হ্যাঁ, আমরা মহাভারতের যুগেও তাকে দেখেছি, আমরা রামায়ণের যুগেও তাকে দেখেছি, আমরা পরবর্তী যুগে তাকে দেখেছি। যেখানে অন্ধকার দানা বেঁধেছে, যেখানে অন্ধকার মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানে ওই আলোর তীর গিয়ে বিদ্ধ করেছে তাকে। এবং রক্তকরবী চিরকাল প্রাসঙ্গিক, আজও যতটা প্রাসঙ্গিক, আগামী 200 বছর পর যদি পৃথিবী আদৌ থাকে তখনও ততটাই প্রাসঙ্গিক, এবং যদি পৃথিবী না থাকে তখনও প্রাসঙ্গিক, কারণ এভাবেই ধ্বংস হয়। তো এখন যা বর্তমান পরিস্থিতি, আমরা সত্যি মানে প্রত্যেকেই একটা ধ্বংসের কথা তুমি যখন বললে, সমাজের একটা বিশাল পরিবর্তন হচ্ছে, অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। সেখানে তুমি শিল্পের মানুষ হয়ে শিল্প চর্চা যেরকম করছো, তেমনি তোমার নিজের মনের কথা জন্য তুমি লিখছো, বই লিখছো। আর কি মনে হয় যে এখন এই সমাজ ব্যবস্থায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নতুন করে ভালো কিছু করার প্রেরণা পাও? খুব কঠিন, কারণ চারধারে যে ধরনের অন্ধকার, যে ধরনের অবক্ষয়, সেটা তো একটা মানে সীমাকে পেরিয়ে গেছে, মানে একটা সীমারেখাকে পার করে গেছে। এবং সে অবক্ষয়টা সমাজ থেকে আস্তে আস্তে সংসারে ঢুকে এসেছে, আমাদের সন্তানদের মধ্যে কাজ করছে। আমি যেহেতু জাহ্নবীর কারণে আমার প্রচুর বাচ্চা নিয়ে কাজ করি, প্রচুর মানুষ নিয়ে কাজ করি, একটা বিরাট সংখ্যক মানুষ নিয়ে আমি কাজ করি নানান বয়স। আমাদের যেমন প্রবাহিনী হচ্ছে বয়স্ক মহিলাদের জন্য একটা কমিউনিটি, সেখানে তারা আসেন তাদের ভালো রাখা নানান ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে। তাদের মধ্যে দেখি একটা অসম্ভব কি বলবে ইনসিকিউরিটি, হ্যাঁ, মানে ভয়ানক একটা একাকিত্ব, ডিপ্রেশন, প্রচন্ড নেতিবাচক যে জায়গাগুলো, যেগুলো আমাদের
দিদা ঠাকুমাদের সময় দেখিনি, কারণ তাদের সেই সময় ছিল না, তাদের কোনো একাকিত্ব ছিল না, কারণ একটা যৌথ পরিবারের গল্প ছিল সেখানে। যতই সমস্যা হোক না কেন দিনের শেষে সবাই সবার জন্য ঘরে ফিরত। এখন তো তা নয়, এখন তো একটা বাড়িতে বদ্ধ এক একজন থাকছেন, একটা বয়সের পর তাদের আর কোনো প্রয়োজন থাকছে না সমাজে বা পরিবারে, তারা তখন একটা কোণায় সরে যাচ্ছেন এবং সেখান থেকে তাদের ভেতরে নানান ধরনের অন্ধকার ভাবনা চিন্তা তাদের দেখছি আমি। জাহ্নবীর আমার যে বাচ্চাদের যে ক্লাসটা হয়, বিরাট একটা ক্লাস, সেখানে এমন এমন ঘটনা দেখি বা এমন এমন পরিস্থিতি তৈরি হয়, মায়েরা আসেন আমার কাছে, কারণ শুধু নৃত্য শিক্ষার জন্য কিন্তু ওনারা জাহ্নবীতে দেন না, ওভারঅল একটা শেখার ব্যাপার থাকে, একটা গড়ে তোলার একটা দায়িত্ব থাকে আমাদের। সেখানে যে ধরনের মানসিক সমস্যা দেখছি সেটা মানে আমার রীতিমতন রাতের ঘুম চলে যায়। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে যে ধরনের জিঘাংসা তৈরি হচ্ছে, যে ধরনের নেগেটিভ একটা কি বলবো, কোনো বাচ্চা নিজেকে অকারণে নিজের হাতে শিরা কেটে ফেলছে, কোনো বাচ্চা হাত পুড়িয়ে রিলস দেখতে দেখতে হাত পুড়িয়ে ফেলছে, এবং তাদের তখন ধরে আমাদের কাছে আনা হচ্ছে। তাদের সাথে কথা বলার পর আমি অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা বলি, কাউন্সিলিং না, আমার জানার থাকে যে কোথায় সমস্যাটা, কারণ বাবা মারা না ওপর থেকে দেখছেন ওই ভেতরের মনের যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো, যে বাচ্চাটা 13 বছর, যে বাচ্চাটা 14 বছর, তারা না এত টেন্ডার, এত সেন্সিটিভ, তাদের কোথায় যে গন্ডগোলগুলো হয়ে যাচ্ছে স্কুলের জন্য। স্কুলের এখন যা পরিস্থিতি, যে ভাষাতে বাচ্চারা কথা বলছে বা যে ধরনের অ্যাগ্রেশন সারা জগতের একটা লেভেলের, ভীষণ খারাপ লাগে ভাবলে। মানে একটা বাচ্চা তার বাবাকে মেরে ফেলতে চায়, হাতে ছুরি নিয়ে তার বাবাকে আক্রমণ করছে। মানে এইগুলো কি হয়, আমরা ভাবি যে বাচ্চাটার সাফারিংটা এমন লেভেলের, ও তো শিশু, ও তো একটা নিষ্পাপ শিশু। তার মানে কি আমাদের সমাজ এবং আমাদের পারিপার্শ্বিকতা ওর মধ্যে এমন এমন কিছু দিয়ে দিচ্ছে যেটা ও নিচ্ছে, এবং নিয়ে সেইটা ওর মধ্যে একটা সারা জীবনের মতোকে ক্রিপল করে দিচ্ছে। যে বাচ্চার শৈশব হারিয়ে যায় সে বাচ্চার কিন্তু ভবিষ্যৎ খুব ভয়ানক ভয়ানক খারাপ, সত্যি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এক এক সময় মনে হয় কোথা থেকে ধরবো, কোথায় এই যে এত পরিশ্রম, এত চেষ্টা আমরা করে যাই দিনের পর দিন এদের নিয়ে, এদের এন্ড রেজাল্টটা ঠিক বুঝে উঠতে পারছি না। এখন খুব কনফিউশনে ভুগি, বুঝতে পারি না যে এটা কোন দিকে যাচ্ছে। ওদের সাথে কথা বললে ওরা যে কথাগুলো বলে, আমার মনে হয় একটা 12 বছরের বাচ্চার মধ্যে একটা 35 বছরের মানুষ কথা বলছে। একদমই সেই জায়গাগুলো ফলে জানি না, মানে আমাদের চেষ্টা থাকবে, আমাদের চেষ্টা সৎ চেষ্টা, এবং আমরা প্রাণপণে চেষ্টা করে যাব, তারপরটা সময় বলবে। আমাদের আলোচনাটা যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে আরো অনেক কথা উঠে আসবে, কিন্তু আমি একটু আলোচনাটা পরিবর্তন করে বাবা মার সাথে যে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আমরা সকলে জানি যে তুমি ভীষণ ভালো একটা, এইটাকে তুমি মনে করো যে তোমাকে আলাদা করে একটা এনার্জি দেয়, এবং তোমার পোষ্য যার কথা আমরা সবাই জানি মোটামুটি পাগাই। তো এই যে এইরকম ভাবে আজকের দুনিয়া এতটা নিঃস্বার্থ ভাবে বাবা মার জন্য ভাবা, নিজের পোষ্যকে নিয়ে, এটা কি তোমাকে একটু সমাজে অন্য মানুষদের থেকে একটু হালকা রাখে? নিশ্চয়ই। এক তো হচ্ছে বাবা মার সাথে থাকাটা না, মানে এটা একটা বিশাল, আমি বলবো সৌভাগ্য, কারণ বাবা মাকে এবছর আমার 50 হলো, আমি যে আমার 50তম জন্মদিনে দুজনকে একসাথে পেয়েছি, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। এবং এই যে সকালবেলা উঠে বাবা মা দুজনেই দুজনে একে অপরের সাথে সারাক্ষণ কিটিমিটি লেগেই থাকে, কারণ একজনের একটা মত, আরেকজনের আরেকটা মত, বয়সটা একটা ফ্যাক্টর। কিন্তু ওইটা না আমার কাছে একটা, মানে বাড়িটা জমজম করে সব সময়, ওদের নানান রকমের কাজকর্ম, আলোচনা। বাবা তো ভীষণ কাজে ব্যস্ত মানুষ, ভীষণ,
মার শরীরটা ভেঙে গেছে, কিন্তু মা খুব জাঁদরেল মানুষ, মানে কোথাও একটু কম জম নয়। আর আমার পগাই হচ্ছে ওই বাড়ির, ওই রাজত্ব করে, আমরা ওর মানে সেবায় থাকি আর কি। ওর দাদু দিদা, আমি তো মা ছাড়াও জীবনে কিছু জানে না। পগাই খুব অসুস্থ। পগাই গত 5 বছর ধরে ওর অনেক ধরনের হ্যাঁ টানাপোড়েনের মধ্যে দিয়ে ওকে নিয়ে যাচ্ছি। ওর একটা হার্টের একটা খুব মেজর প্রবলেম, যে কারণে আমি এখন যেটা করেছি, আমি বিদেশের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। আমি কলকাতার বাইরে এখন বেরোই না, একদম সমস্ত বন্ধ করে দিয়েছি। মানে বাইরে অনুষ্ঠান করো না এখন? আমি ওকে ছেড়ে কোথাও যাই না, কারণ ওর ওর ওষুধ, ওর যে চিকিৎসা চলে, অসম্ভব ভালো ডক্টর, ঈশ্বরের কৃপায় তিনি ওকে বাঁচিয়ে রেখেছেন সত্যি কথা বলতে কি। তো তিনি যখন এতটা করেছেন, তখন বাকিটা আমাকে করতে হবে। ফলে ওর প্রচুর ওষুধ থাকে, সেগুলো আমি নিজে খাওয়াই। তো যে কারণে আমার, তাছাড়া না, ও আমার জন্য এতটা করেছে। ওর 11 বছর বয়স হলো, এই দীর্ঘ 11 বছরেও আমার সাথে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। তো এখন এসে না ওকে আমি একা ছেড়ে আর কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না। ও মানে আমি চাই না আমার জন্য অপেক্ষা করুক। তো যে কারণে সেখানে হয়তো আমার প্রফেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে বা হচ্ছে, বা আমি যদি সমস্যা মনে করি তবেই সমস্যা, আর আমি যদি মনে করি এটাই ভালো, তবে এটাই ভালো। একদম খুব ভালো লাগলো শুনে। পগাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটাই আমাদের সকলের ইচ্ছে চাহিদা, ও ভালো থাকুক। আচ্ছা, এই যে ধরো কিছুদিন আগেই, তুমি তো নিশ্চয়ই খবরটা আমার থেকে ভালো জানবে, রিয়েলিটি শো যেগুলো এখন কি বলবো, এখনকার জেনারেশনরা যারা ভীষণভাবে নাচ করুক না করুক, এই যে রিয়েলিটি শোতে যাওয়ার একটা ভীষণ তাদের মধ্যে ইচ্ছে, এবং রিয়েলিটি শো গুলো রবীন্দ্রনাথ কেন যে কোনো ধরনের নাচকে যে কোনো ভাবেই রিপ্রেজেন্ট করছে। তো কিছুদিন আগেই আমরা বিখ্যাত চণ্ডালিকার যে একটা মানে পিস দেখলাম, যেটা নিয়ে খুব বিতর্ক ছড়িয়েছে, এবং বিতর্কেরই মতো বিষয়টি। এটা নিয়ে তুমি কি বলবে? রিয়ালিটি শো যেটা আমাদের না, মানে এনারা তো শিল্প নিয়ে কাজ করেন। আমি একটা অনুষ্ঠানে আমাকে জাজ হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। আমি 2-3 মাস পরে, আমি যদিও সেখানে সবকিছু খুব ভালো, সব ঠিক আছে, তারপরে আমার মনে হয়েছিল যে না, আমি না ঠিক এতটাও উন্নত মানে ইয়েতে নেই যে যেগুলো হচ্ছে সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করব সেই জায়গা থেকে। অন্যদিক থেকে আমার ওই ধরনের কোনো রিজিড ওই ব্যাপারটা আমি আগেই বললাম ওটা নেই, কিন্তু যেটা নেওয়া নয় সেটা নেওয়া সম্ভব নয়। শিল্পটা না একটা সাধনার বিষয়, কি গান কি নাচ। এবার আমাদের এই ইনস্ট্যান্ট কফির যে একটা গল্প হয়েছে না, কেটে গরম জল দিয়ে গুলে দিলে একটা স্বাদু কফি হচ্ছে, কিন্তু ওটা কফি হয়েও কফি নয়। এখন এই ধরনের ঘটনাগুলো কিন্তু তাই, মানে এই যে বাচ্চাগুলো, এরা প্রচন্ড ট্যালেন্টেড বাচ্চা আসে, বা ইয়াং যারা, এদেরকে তৈরি করা হয় ওই কিছু মুহূর্তের জন্য, ওই কিছু হাততালির জন্য, এবং অবভিয়াসলি টিআরপি ওটার এটার জন্য। কিন্তু এদের তো শিল্পী হওয়ার জন্য তৈরি করা হচ্ছে না। আর শিল্পী হওয়ার জন্য তৈরি করতে গেলে ওইভাবে তৈরি করা যায় না, সেটা দীর্ঘদিনের একটা সাধনা, এবং সেই সাধনার কোনো আদি অন্ত নেই, মানে ওটা চিরজন্মের সাধনা। এক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে চণ্ডালিকা যেটার কথা বললে, বা প্রথমত জিনিসটাকে না বুঝতে হবে, সবকিছু সবার জন্য নয়, এবং রবীন্দ্রনাথকে বুঝতে গেলে একটা জীবন লেগে যায়, তাতেও বোঝা হয় না, কারণ উনি তো একটা অতলান্ত একটা ব্যাপার, মানে ওনাকে বোঝাটা হচ্ছে আরেকটা সাধনা। ফলে ওই একটা গানকে তুলে নিয়ে, আর নাচ মানে এখন শুধু হাত পা ছোড়া এবং ডিগবাজি এবং আরো যা কিছু, যেটা সার্কাসে মাঠেও দেখা যায়, সেটা এখন মঞ্চেও দেখা যাচ্ছে। মানে বিবেকানন্দ বলতেন নৃত্য হলো ধ্যান, তাই জন্য তার ঈশ্বর দেবতা হচ্ছেন স্বয়ং নটরাজ, শিব, যিনি যোগীশ্বর। তার ওই ধ্যানের মধ্যে ওইটা সৃজিত হচ্ছে, তারপরে সেটার ম্যানিফেস্টেশনটা অন্যরকম ভাবে হচ্ছে।
কিন্তু এখন তো এদের যে ধরনের যা কিছু হচ্ছে সেটা দেখলে যোগেশ্বরের ধ্যান তো ছেড়ে দিলাম, আমাদেরই ঘুম চলে যায় দেখে যে এটা কোন স্তরে নিয়ে একে ফেলা হচ্ছে এবং একটা শিল্পকে কিভাবে গলা চেপে হত্যা করা হচ্ছে, একটা কাল্টকে কিভাবে শেষ করে ফেলা হচ্ছে, এবং রবীন্দ্রনাথকে কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানে তাকে স্ট্যাব মানে ছুরিকাবিদ্ধ তাকে হত্যা করার ক্ষমতা কারণ নেই, কারণ তিনি হচ্ছেন সবের ঊর্ধ্বে, কিন্তু তাকে যেভাবে অপমান করা হয় এই সবের মধ্যে দিয়ে, সেটাও আমাদের পক্ষে মানে আমরা বাঙালিরা যারা তাকে নিয়ে বেঁচে আছি, তিনি তো আমাদের সঞ্জীবনী, তাদের পক্ষে অসহনীয়। এবং আমি জানি না এগুলোকে বন্ধ কেন করা হয় না, বা এগুলোকে সোচ্চার এখন এই সোশ্যাল মিডিয়া আসাতে, কিন্তু সেগুলো সেই যে রিয়াকশন গুলো সেগুলো খুব কনস্ট্রাকটিভ না, ভীষণ ডিস্ট্রাকটিভ। সবকিছু মানে একটা ডিস্ট্রাকশন কাজ করছে, সবকিছু ধ্বংসের। আবারও সে ঘুরে ফিরে ওই একটা শব্দই বারবার কেন আসছে জানি না, কিন্তু ধ্বংসাত্মক পুরো জিনিসটা। ফলে রিয়ালিটি শো হচ্ছে একেবারে একটা কি বলবো পরিত্যজ্য একটা ব্যাপার, একেবারে একটা পরিত্যজ্য ব্যাপার এটা। এবং আমার এটাও মনে হয় যে যারা গুরুস্থানীয় তারা কেন যান সেখানে, সেটা আমি বুঝতে পারি না, কারণ তারা যাওয়া মানেই হচ্ছে সেখানে তাদের সম্মতি আছে। একদমই তাই, তাই না? সেই যে সমস্ত শিল্পীরা যাচ্ছেন তারা অত্যন্ত মানে অত্যন্ত ভীষণ বড় সব মানুষ, এবং তারাই তো পারবেন এগুলোকে একটা জায়গায় বেঁধে আটকে দিতে, প্রতিবাদে সোচ্চার হতে। কারণ এই জিনিস তো আগামী প্রজন্ম কি জানবে যে এই রবীন্দ্রনাথ আর এই নাচ আর এই গান, চণ্ডালিকার অরিজিনালটা যদি তাদের সামনে না তুলে ধরা, এইটাকেই তারা মনে করবে তাদের তো দোষ নয়, তাদের দোষ নয়। একদমই তাই। তো তোমার গুরুর কথা একটু বলো, তুমি তো নাচ শুরু করেছো খুব ছোট বয়সে, তো আমার প্রথম গুরু গীতা মহাদেবন, ওনার 4 বছর বয়সে আমাকে প্রথম ওনার হাতে দেওয়া হয় লে গার্ডেন্সে। তখন উনি থাকতেন, উনি একজন সাউথ ইন্ডিয়ান হাউস ওয়াইফ, কিন্তু অনেক বছর নাচ শিখেছিলেন, এবং তো উনি ভীষণ আদর করে শেখাতেন, একটা ওইটুকু বাচ্চাকে যেভাবে আর কি করতে হয়। তারপরে 9 বছরে আমার একটা মঞ্চ প্রবেশ হয়, তারপর 10 বছরে উনি চলে যান সাউথে, ফিরে যান। তখন আমার মা আমাকে গুরু থাঙ্গামানি কুটির কাছে, আমার বাবা মামাকে নিয়ে যান, এবং আন্টি নিজে শেখাতেন। আমার মনে হয় দুপুর বেলা ওনার বাড়িতে, আমি এত ভয় পেতাম ওনাকে, তখন 10 বছর বয়স, ওই কাঁপতে কাঁপতে গাড়ি থেকে আমাকে টেনে প্রায় নামানো হতো, কাঁপতে কাঁপতে নামতাম ওনার কাছে। 15 বছরে আমি আরেঙ্গেট্রম করি, মানে এটাকে বলা হয় যে নাচের সাথে মানে গাঁট ছড়া বাঁধা আর কি, সারা জীবনের মতন একটা সম্পর্ক স্থাপন। এবং তখন থেকে প্রফেশনাল লাইফ শুরু হয়ে যায়। 20 বছরে আমি সাউথে চলে যাই, আলারমাল ওয়ালি পদ্মভূষণ, ওনার কাছে আমি মানে উনি আমার গাইড হিসেবে আমাকে ট্রেনিং দেন, এবং পদ্মবিভূষণ কলানিধি নারায়ণন, তখন বৃদ্ধা, ওনার কাছে আমি অভিনয় শিখতাম, নাচের যে অভিনয়। তো ওটা একটা দীর্ঘ একটা সময়ের একটা শিক্ষা। তারপরে নিজের কাজ নিজের মতো করে শুরু করলাম। তো এই এবং আমার গুরুভাগ্য ভীষণ ভালো, মানে আমার পড়াশোনাতেও যারা আমাকে তৈরি করেছেন। একটু বলো পড়াশোনাটা খুব অন্যরকম ছিল। আমার স্কুল পাঠভবন, কলকাতা পাঠভবন। আমি কিন্তু পরিপূর্ণ কলকাতারই মেয়ে, বাবা উত্তর কলকাতা, মা দক্ষিণ কলকাতা। তো পাঠভবনে আমার নাচটা যেহেতু ছোট থেকে, মার ইচ্ছে ছিল আমাকে পুরোপুরি নাচের দিকে মানে চ্যানেলাইজ করবেন। তো মা ডিসিশন নিলেন ক্লাস 8-এ আমাকে স্কুল থেকে বার করে নেবেন, নিয়ে পুরো পড়াশুনোটা ওই নাচ কেন্দ্রিক একটা বিরাট পড়াশোনা থাকে, সেইভাবে হবে, এবং ইন্ডিভিজুয়াল টিচারদের কাছে।
তখন আমার দাদু রাধাপ্রসাদ, ওনার কাছে মানে সেই সময়ের প্রখ্যাত মানুষ সব ওনার কলকাতা আসা মানে ওনার কাছে আসা, এবং ওনার আন্ডারে প্রচুর এরকম স্কলার্স এরা। তো দাদু তখন আমার টিচার নিজে সিলেক্ট করলেন, এবং সাবজেক্টগুলো ছিল আমার বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সংস্কৃত, বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস, তাছাড়া রবীন্দ্রনাথ আলাদা করে, এবং তার সাথে নাচ তো প্রতিদিন চলতো। তার সাথে আমার কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, মৃদঙ্গম, এই সমস্ত কিছু শিখতে হতো। ফলে ওটা একটা হিউজ পড়াশোনা, কিন্তু সিলেবাসে আন্ডারে না। পাঠভবন ভীষণভাবে, কারণ আমি পাঠভবন ওদের খুব ভালোবাসার ছাত্রী ছিলাম, তো তারা ভীষণভাবে এইটাকে ওয়েলকাম করেন, এবং মাকে বলেছিলেন যে ও যদি মাধ্যমিক দিতে ইন্টারেস্টেড হয় আমরা ওকে তৈরি করে দিয়ে দেব। কিন্তু সেটা আমি দিইনি, মানে আমার কোনো প্রয়োজন পড়েনি। এবং পড়াশুনোটা ওই 13 বছর থেকে 23 বছর আমার লাইফের গোল্ডেন পিরিয়ড, কারণ ওই পড়াশুনো ওই শিক্ষকদের কাছে, তারা তখনই অনেকটা বয়স, ফলে তাদের ওই জীবনের শেষ প্রান্তে এরা এক একজন এক একটা ইউনিভার্সিটি এদের বিরাট বিরাট পদে ছিলেন, নিজেদের যা কিছু উজাড় করে দেওয়ার যে একটা পেয়েছেন আপনি, ওইটা না আমি পেয়েছি, এবং যার ফলে একটা অন্যরকম জগতে বড় হয়েছি, যে জগৎটা বাস্তব জগতের থেকে একদম আলাদা, যেখানে বৈদিক একটা ধারা, হ্যাঁ, যে কারণে এখন আমি যজ্ঞ করি, হ্যাঁ, ওই এই যে রিচুয়াল গুলো, এগুলো আমি ওইখান থেকে পেয়েছি। ওই বেড়ে ওঠার সাথে সাথে এই ধারাগুলো এখন যেগুলো পাওয়া যায় না। এবং সাহিত্যটা এত গভীরভাবে আমাকে পড়ানো হয়েছিল, আর যেহেতু আমার লেখার প্রতি একটা ভালোবাসা ছোট থেকে ছিল, খুব ছোট থেকে ছিল, ডায়েরি লিখতাম, তো আমার শিক্ষক মানে স্যার বা নন্দিতা মিস সবসময় বলতেন যে তুমি কলমটা ছাড়বে না, লেখাটা রাখো, বন্ধু হিসেবে সঙ্গে রাখো। তা এখন যখন বই বেরোয়, তো আমার খুব ওনাদের কথা মনে, ওনারা কেউ নেই এখন, যে এগুলো ওনাদের, আমার স্বপ্ন ছিল না কিন্তু ওনাদের স্বপ্ন ছিল। ফলে এই পড়াশুনোটা না একটা অদ্ভুত সুন্দর পড়াশুনো, একটা অন্য জগতের পড়াশুনো, একটা বিরাট প্রাপ্তি আমার জীবনের। কিন্তু আবার এটাও ঠিক যে বাস্তব জগতের থেকে অনেক যোজন দূরে। ফলে বাস্তবে যখন এসে আমি পড়লাম, তখন নতুন করে আমাকে বাস্তবের পাঠটা নিতে হলো, সেটা অন্যরকম। কিন্তু পড়াশোনাটা আমার এইভাবে হয়েছে, মানে একদম অন্যরকম একটা ধারা। একটু জাহ্নবীকে নিয়ে বলো, জাহ্নবী কবে তৈরি করলে এবং জাহ্নবী করার পেছনে কি কাজ করেছিল? জাহ্নবী 25 বছর হলো এবছর। আমার না কোনোদিনই খুব শেখানোর প্রতি আগ্রহ ছিল না সেই অর্থে, কিন্তু কি করে জানি 18 বছর বয়স থেকেই আমি দেখছি শেখাতে শুরু করেছি। মানে কিছু মারা তাদের মেয়েদের নিয়ে আমার কাছে এনে দিয়েছিলেন, এবং তারা যে আমার থেকে খুব ছোট তখন তেমনও না, কেউ 13 বছর, কেউ 14 বছর এরকম। তো 20 বছর থেকে মোটামুটি আমি শেখানো শুরু করে দিলাম আর কি সেভাবে। তারপরে জাহ্নবী কি করে তৈরি হলো আমি না ভেবে পাই না কথা। ওইরকম ভাবে ওরা শিখতে শিখতে একটা সময় পর মনে হলো যে হ্যাঁ, এদের একটা জায়গায় এনে এভাবে করানো যেতে পারে। কারণ আমার পক্ষে সময় দেওয়াটাও একটা খুব সমস্যা ছিল, আর সে সময় পড়াশোনা চলছে, নাচ চলছে, প্রোগ্রাম প্রচুর চলছে। এই করতে করতে 25-এ এসে দেখলাম যে একটা ইয়ে তৈরি হয়ে গেছে, একটা বড় গ্রুপ তৈরি হয়ে গেছে যারা অলরেডি পারফর্ম করছে। তখনই এই জাহ্নবী তৈরি হলো, এবং জাহ্নবী নামটা আমার মায়ের দেওয়া, জাহ্নবী গঙ্গার নামে, আর এই চিরপ্রবাহিনী আর কি, স্রোতস্বিনী একটা গতি তার। তো তারপরে জাহ্নবী এখন যেখানে যেটা জাহ্নবী, এই বাড়িটা বাবা স্পেশালি আমার জন্য তৈরি করলেন এই জাহ্নবীর কথা মাথায় রেখে। আচ্ছা। এবং বাড়িটা অদ্ভুত, নিচে পুরো একটা বিরাট ডান্স ফ্লোর, আমার হিউজ একটা স্পেস,
যেখানে ওখানে আমাদের দুর্গাপূজা হয় এবং ওখানে ফুল ফ্লেজড একটা পারফরমেন্স মানে ওইরকম ভাবে করা আছে সমস্ত, মানে ওটা একটা অডিটোরিয়ামের মতো হয়ে যায়। ওকে। তো সেখানেই এখন সেই জাহ্নবী 25 বছর, অনেক ওঠা পড়া, অনেক প্রতিকূলতা তো থাকবে, ওটা স্বাভাবিক, ওটা কোনো ইস্যু নয়। ওইভাবে এখন সেটা একটা বিরাট পরিবার। কতজন সদস্য? এখন প্রায় 250-র বেশি সবকিছু নিয়ে। আচ্ছা, তুমি তো বিভিন্ন উৎসবও করো, বৃক্ষরোপণ। না, বৃক্ষরোপণটা করি না, কারণ ওটা তো ঠিক আমার বিয়ের সাথে যায় না। কিন্তু আমরা যেটা করি বসন্ত উৎসব করি, যেটা পিওর ক্লাসিক্যালের উপরে, মানে রবি ঠাকুর। এবং বাচ্চাদের নিয়ে তুমি রাস্তাতে সেই সময় ওরা যায়, হ্যাঁ একদম ওইভাবে, বিশাল একটা প্রসেশন, হ্যাঁ একটা প্রসেশনের মতো করে যায়। তুমি রথের উৎসব আমি দেখেছি। আমাদের জাহ্নবীতে জগন্নাথ দেব উনি আমার আরাধ্য, উনি ওখানে, ওটা ওনারই বাড়ি প্রতিষ্ঠিত, তো ওনাকে নিয়ে আমাদের রথ বেরোয়। হ্যাঁ আমি দেখেছি সেই সবগুলো। বিরাট, মানে প্রায় 300-350 মানুষ তারা রথ নিয়ে যান। আমাদের সব সময় আমাদের পয়লা বৈশাখের দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়, হোম হয়, নন্দিনী দিদি করেন, ওনার সাথে আমি বসি। আর রথ বেরোয়, দুর্গাপুজো হয়, আমাদের একটা কালী পুজো যেতে হবে পৌষ মাসে, হ্যাঁ পৌষকালী একটা হয়, ওটা হয়। সরস্বতী পুজো হয়, জাহ্নবী ওয়ার্ল্ড ডান্স ডেতে, কারণ ওয়ার্ল্ড ডান্স ডে আমাদের পশ্চিমবঙ্গে সূচনাটা জাহ্নবী থেকে হয়েছিল। আচ্ছা, তো ওইখান থেকে, যার ফলে ওটা একদম ওটার মানে কি বলবো, মানে আতুর ঘর বলা যায় আর কি, ওখান থেকে শুরু হয়। আর ওই দিনটাই জাহ্নবীর জন্মদিন, তো যে কারণে ওটা আমাদের একটা সেলিব্রেশন। হ্যাঁ একদম। তো এরকম সারা বছর জাহ্নবীর ছেলেমেয়েরা, জাহ্নবীর সাথে যারা যারা যুক্ত, সবসময় আমরা না আসলে আনন্দে থাকায় বিশ্বাসী এবং খুব পজিটিভ এনার্জিটা আমরা, জাহ্নবীর চারপাশে প্রকৃতি খুব ছড়ানো, একদম মানে ভীষণ সুন্দর ওই জায়গাটা, সবুজ গাছপালা, পাখি, কাঠবেড়ালি, কি মানে সবই আছে, সাপ থেকে শুরু করে সবাই আছেন ওখানে ওনারা। ফলে সেখানে না আমরা সবসময় মনে হচ্ছে যে প্রকৃতির যত কাছে থাকা যায় এবং প্রকৃতি থেকে যতটা তার পজিটিভ এনার্জিটাকে নেওয়া যায় না, তত জীবনটা সুন্দর হয়। কারণ আমাদের পারিপার্শ্বিকতা না আমাদের আলোর থেকে বেশি অন্ধকার দিতে ভালোবাসে, তো এবার সেটা আমি নেব কি নেব না সেটা আমার ওপরে। আমরা আলোকে ভালোবাসি, আমরা আলোর সাধনা করি এবং সেটা নানান ভাবে আমরা করি। আমরা কিছু না হোক আমরা রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেও আনন্দ করছি, আবার রিহার্সালের মধ্যেও আনন্দ করছি, ভূত চতুর্দশীর দিনও আনন্দ করছি। ফলে মূল হচ্ছে ওই জায়গাটা, যে আনন্দটা দিয়ে আমরা বাকিদের শুশ্রূষা করতে পারি। মঞ্চে কি সেভাবে এখন প্রোগ্রাম কম করছো? হ্যাঁ, এখন ইদানিং আমার ভালো লাগছে না করতে, কারণ এতটা সময় ধরে করেছি। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে ওই যে একটা 30 ফুট 40 ফুটের মঞ্চ, ওটাই কিন্তু শেষ কথা নয়। মানে আমরা শুধু ওইটাকেই মঞ্চ বলে মনে করি, আমরা একটা বিশ্বমঞ্চে বাস করছি এবং এর প্রতি আমাদের অনেক বড় দায়বদ্ধতা আছে। প্রচুর মানুষকে ভালো রাখা, তাদের আলোয় রাখা, এবং সেটা যে সবসময় নাচের মধ্যে দিয়ে এমন নয়। নাচের হাত ধরে আরো অনেকগুলো শিল্পের ঘর আছে, সেই সব কিছুকে নিয়ে। এবং নাচ মানে শুধু ওই আর্ট লাইট আর মেকআপ আর কস্টিউম আর স্টেজ আর মানুষের হাততালি নয়। নাচ হচ্ছে তার থেকে অনেক বেশি কিছু, সারা জগৎ নৃত্য করা। সেখানে দাঁড়িয়ে আমি যদি দেখি তাহলে মঞ্চটা না একটা সময় পর ভীষণ ছোট হয়ে যায়, মনে হয় কোথাও বেঁধে ফেলছে। তাই জন্য ইদানিং খুব বেশি সেরকম কেউ না বললে আমি খুব একটা করতে পছন্দ করছি না। তবে আমার একটা নতুন প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, যেটা মানে এরপরে আমি মঞ্চে ওটা নিয়েই আসবো। এটা কতদিনে পাবো আমরা? এটা আশা করি 1 বছরের মধ্যে। জিনিসটা আমার একটু সময় বেশি লাগে,
কিন্তু আসলে ওই জার্নিটা না আমি সহজে শেষ করতে চাই না আর কি। আমার রক্তকরবী 4 বছর লেগেছিল। এটা আশা করি দ্রৌপদীকে নিয়ে একটা কাজ হচ্ছে। বাহ, মানে আমারই ওই বইটা আধারিত আর কি। তো তোমার বইগুলো নিয়ে একটু বলো, যে কটা বই বেরিয়েছে, বিষয়গুলো কিরকম কি ছিল? আমার এই যে এখনো অব্দি 5টা বই, 6 নম্বর বইয়ের কাজটা চলছে। যেহেতু পুরাণের উপর আমার পড়াশোনা, মানে পুরাণ নিয়ে প্রচুর কাজ করে, মানে আমার যাপনটাই নাচের হাত ধরে ধরে, যে চরিত্রগুলো আমাকে ভীষণভাবে মানে আলোড়িত করে তার মধ্যে একটা হচ্ছে দ্রৌপদী। তো দ্রৌপদী আমার প্রথম বই। দ্রৌপদীকে অন্যভাবে নিয়ে আসা, মানে আমরা মহাভারতে যে দ্রৌপদীকে দেখেছি, মহাভারতে ভীষণ কম্প্রোমাইজড দ্রৌপদী চরিত্রটা। কারণ বেদব্যাস তাকে তার নিজের মতন করে কাঁদিয়েছেন, হাসিয়েছেন, কথা বলিয়েছেন, চুপ করিয়েছেন এই। কিন্তু দ্রৌপদীর মতন এক নারী তার সময় প্রেক্ষাপটে তার অবস্থানটা এবং তার ক্ষমতায়নের জায়গাটা ঠিক কোথায়। কারণ এমন একজন নারী যিনি পঞ্চস্বামী থাকা সত্ত্বেও তার কিন্তু তিনি কারোরই ভালোবাসা সেই অর্থে পাননি। ভীমসেনের ঠিক আছে, এমন এমন অনেক জায়গা মহাভারত পড়তে গিয়ে দেখেছি যে যেখানে যখন অর্জুন সুভদ্রাকে বিয়ে করে নিয়ে আসার পরে দ্রৌপদী সামনাসামনি হন, দ্রৌপদীর কাছে তো সেটা একটা বিরাট যন্ত্রণা ছিল। কারণ দ্রৌপদী সমস্ত অন্তর দিয়ে অর্জুনকে ভালোবেসেছিলেন, কারণ অর্জুনই তার স্বামী ছিলেন আসলে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন অর্জুনের সাথে তার ঘর করারও সময় হয়নি, তার আগে অর্জুন আরেকজনকে গ্রহণ করেন। তো সেখানে আমরা মহাভারতে পাই যে উনি শুধু তাকে তিরস্কার করেছিলেন। কিন্তু তিরস্কারে কি বলতে পারে একজন নারী যখন সে তার, যাকে সে সমস্ত অন্তর দিয়ে ভালোবেসেছে, তাকে যখন অন্য এক নারীর সঙ্গে সে দেখে, তার সেই ইয়েটা কি হতে পারে? সেই কথোপকথনগুলো ওই দ্রৌপদীর মধ্যে আছে, বাহ, যেটা জীবন থেকে উঠে এসেছে। কারণ দ্রৌপদী কোনো মহাভারতের যুগের নন, তিনি আজও ভীষণভাবে একদম প্রাসঙ্গিক। তো এই একটা বই। তারপরে বিদ্রোহিণীর মহাভারত, ওইটা আমাকে লেখানো হয়েছিল, মানে একটা লিখতে বলা হয়েছিল। তো মহাভারতে 15-16 জন বিদ্রোহিণীকে নিয়ে। আচ্ছা, নারী চরিত্র। ওইটা একটা নকশিখাতা বলে একটি বই, ওই দুটো গাংচিল থেকে বেরিয়েছিল। নকশিখাতা হচ্ছে এই দৈনন্দিন জীবনের ছোট ছোট কোলাজ আর কি, সেটাকে এক জায়গায় নিয়ে। তারপরে আরেকটা বই বেরোলো আশিনগর। আশিনগর হচ্ছে নিজের সাথে নিজের কথোপকথন, মানে দুটো আমি যে সত্তা, আচ্ছা, তার যে কথোপকথন, ভেতরের বাইরের, সেটা একটা অন্তর্মহল, একটা বাহির মহলের কথোপকথন। এগুলো একটু ফিলোসফিক্যাল, একটু অন্যরকম। কিরকম সাড়া পেয়েছো বইয়ে? দ্রৌপদী তো অসম্ভব, দ্রৌপদী এবং বিদ্রোহিণী অসম্ভব, আমার ধারণার ঊর্ধ্বে আর কি। এগুলো খুব ভালো। লাস্ট এই গত মাসে বেরোলো লীলা কমল, আমার প্রথম কবিতার বই। কবিতাও লেখো তুমি? আচ্ছা, কবিতা আমি লিখি প্রায় 40-50টা 52টা কবিতা নিয়ে একটা বই, লীলা কমল। ভালোবাসার লীলা কমল, আমি না নামও বলে ভালোবাসার লীলা কমল। তো এই, আর এখন যেটা চলছে সীতার উপরে একটা। আচ্ছা, তো এটাও আমার একটা অসম্ভব কি হয়, একটা যাপন আমি বলবো। কারণ নাচটা ভীষণ বহির্মুখী একটা যাপন, মানে অত মানুষের মধ্যে একটা লেখাটা হচ্ছে আমার ভীষণ একটা নিভৃত মানে জীবন, যেটাতে আমি খুব স্বচ্ছন্দ, নিজের সাথে থাকা, নিজের মতো করে থাকা, এবং ওই লেখার মধ্যে দিয়ে নতুন ভাবনা, নতুন করে জীবনটাকে দেখা। তো এই হচ্ছে জীবন। নাচ, লেখালেখি, জাহ্নবী, এর বাইরে আর কি করো যেটা তোমার ভালো লাগে? সেলাই করে, ভীষণ সেলাই করতে ভালোবাসি, এমব্রয়ডারি। আচ্ছা, ওটা আমার একটা থেরাপিউটিক একটা ইয়ে হয়, মানে ভীষণ ওটা হেল্প করে। কারণ প্রচন্ড স্ট্রেস নিয়ে আমায় কাজ করতে হয়, তাছাড়া পারিপার্শ্বিক অনেক ওঠাপড়া, তারও একটা প্রভাব আমার উপর কাজ করে।
সেই জায়গায় এই সেলাইটা আমাকে অসম্ভব হেল্প করে, কারণ কনসেন্ট্রেশন ভীষণ বাড়িয়ে দেয়। যে কোনো বড় কাজের আগে আমি মন দিয়ে কিছুটা মানে অনেকটা দিন ওই সেলাইয়ের মধ্যে থাকি আর কি। সারাদিনে অন্তত 15 মিনিট হলেও আমি ওটা করবো, ওটা একটা মেডিটেশনের মতো আমার কাছে। তো সেই করতে করতে প্রচুর এমব্রয়ডারির অনেক কিছু তৈরি হয়ে যায়, যেগুলো আমার প্রিয় মানুষদের আমি গিফট হিসেবে দিতে পারি করি। ছোটবেলায় মা ভাগ্যে আমাকে সেলাই শিখিয়েছিলেন, ধরে মানে নড়া ধরে শেখানো যাকে বলে। কারণ আমার সাথে সেলাইয়ের কোনো মানে যোগসূত্র তখন থাকার কথা ছিল, আমি প্রচন্ড দুরন্ত ছোটবেলায় যেরকম বাচ্চারা, কিন্তু মা বলতেন যে পরে দেখবে এটা তোমার একটা অন্যরকম ভাবে আমাকে হেল্প করবে। এখন আমি দেখি যে সাংঘাতিক হেল্প করে আমাকে, এবং ভীষণ ভালো। এই যে রঙিন সুতোগুলো, ওই যে এক একটা ডিজাইন এক একটা তৈরি হচ্ছে, এক একটা উপহার দিতে পারছি। আমার টেলার আমারই হয়তো একটা ব্লাউজ সুন্দর তৈরি করে দিল ওইটা দিয়ে, একদম তাই, নিজের মতো করে। ওটার একটা মজা আছে, তো ওটা একটা ভালো লাগে। একাকিত্ব হয়? একাকিত্ব ব্যাপারটা না ভীষণ একটা মনের ব্যাপার। আমি মনে করি আমি সব থেকে বেশি আমার নিজের বন্ধু। বাহ। ফলে আমি তো নিজেকেই নিজে বহন করে নিয়ে চলেছি। আমার আসলে বাইরের বন্ধু খোঁজা আমি বন্ধ করে দিয়েছি। কোনো কালে আমার খুব বেশি বন্ধু ছিল না, কিন্তু যাকে বা যেভাবে বন্ধু আমি ভাবতে ভালোবেসেছিলাম বা বিশ্বাসের জায়গাটা, পরে গিয়ে দেখলাম যে না, বন্ধু বোধহয় বন্ধুর অর্থগুলো খুব অন্যরকম, অন্তত আমার কাছে। মানে বন্ধু মানে হচ্ছে যে সব অবস্থাতেই কোনো বিচার না করে মানুষকে আপন করে, তার পাশে আলো অন্ধকার সবকিছু নিয়ে থাকে। কিন্তু যেখানে বিচার হয় সেখানে বন্ধুত্ব তো থাকে না, সেখানে একটা অন্য রকমের গল্প তৈরি হয়। তাই আমি আর বন্ধু খুঁজি না। আমার সব থেকে ভালো বন্ধু আমি নিজে, আমার কাজ, আমার নিজস্ব যাপন। আমার অনেক গাছপালা আছে, তারা আমার বন্ধু। আমার সব থেকে ভয়ানক বন্ধু আমার নাচ, যে আমার ইহকাল পরকাল সব ঝরঝরে এবং চকচকে করে রেখেছে। কিন্তু মানুষের মধ্যে আমি বন্ধু খুঁজি না, আমার সেই অর্থে কোনো বন্ধু নেই। তাই জন্য একাকিত্বের কোনো গল্প নেই, কারণ নিজেকে নিয়ে যে নিজে ভালো থাকে, তার একাকিত্বের ওই অসুখটা তাকে ধরে না। মানে ওই বিলাস, একাকিত্বের বিলাসে তুমি ভোগো না। বিলাসিতা অবশ্যই, কেউ একা নয়, প্রত্যেকের মধ্যে তার নিজস্ব বন্ধু আছে, তাকে খুঁজে পেলেই সে দোকা। সুনন্দিনীর আড্ডায় আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখলাম, নিজেরা ঋদ্ধ হলাম। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো অধ্যায়ে। নমস্কার।